সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যে সকল মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা লাল সূর্যকে ছিনিয়ে আনার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান, যিনি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে থেকেও পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো, রাজারবাগ পুলিশ লাইন, বিডিআর, পিলখানা সহ অসংখ্য জায়গায় হত্যাযজ্ঞ চালালো, ঢাকা সহ সারা বাংলাদেশে যখন বিরান ভূমি তৈরি করলো, মানুষ তখন দিক বিদিক কোথায় যাবে বুঝতে পারছিল না, কে তাদের আশা দেবে, কে তাদের নির্দেশনা দেবে। এমন তোর এক অবস্থায় তৎকালীন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা কোনো নির্দেশ দিতে পারলেন না, ব্যর্থ হলেন। সেই সময় চট্টগ্রামের কালুঘাট বেতাকেন্দ্র থেকে একজন পাকিস্তানি মেজর রিভল্ট করে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করলেন। তখন তার স্ত্রী এবং সন্তানরা ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন, তাদেরকে সঙ্গে সঙ্গে বন্দী করা হলো। এবং জিয়াউর রহমান তার পরিবার এবং তার নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন দেশের জন্য। তিনি ঘোষণা করে ক্ষান্ত থাকেননি, তিনি সশরীরে জেড ফোর্স গঠন করে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। আমাদের আজকে যে লাল সবুজের পতাকা, এটা লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। হঠাৎ করে কখনো স্বাধীনতা যুদ্ধ হয় না। এর প্রাক্কালে আমরা দেখেছি, আমাদের ইতিহাসের বাকি আমরা লক্ষ্য করেছি 52 সাল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। পৃথিবীতে ইতিহাস বিরল একটা ঘটনা যে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ রক্ত দিতে পারে, যে কারণে সারা জাতিসংঘ এই ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করছে। আমরা কেন এত প্রতিবাদ মুখর জাতি, তার মূল কারণ হলো কি, আমাদের এই যে বদ্বীপ, যে বাংলাদেশ, হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠ থেকে জেগে ওঠা একটা উর্বর ভূমি। এই উর্বর ভূমি যখন তৈরি হয় তখন একটা ঢালু অঞ্চল ছিল, নিম্নাঞ্চল ছিল। উপর থেকে আর্যরা যখন দ্রাবিড়দের বিতাড়িত করছিল, তখন দ্রাবিড়রা এই নিম্নাঞ্চল থেকে ছুটে আসলো, নৌকায় তারা চলে আসতো। নদীমাতৃক দেশ ছিল, সমুদ্রের পৃষ্ঠে জেগে ওঠার দ্বার, একটা উর্বর ভূমি, সেখানে তারা বসবাস করত। এইভাবে আমাদের জেনারেশন কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমাদের ইসলাম প্রচারের জন্য ইয়েমেন থেকে, সৌদি আরব থেকে, ইরান থেকে, তাতার থেকে, বিভিন্ন টার্কি থেকে, বিভিন্ন জায়গা থেকে ধর্ম প্রচারক তারা দেশে এসে ইসলাম প্রচার করবে। এই যে দ্রাবিড়িয়ান এবং আমাদের ধর্ম প্রচারকদের মধ্যে একটা সম্পর্ক হলো এবং তারা স্থায়ীভাবে বসবাস করবেন করে আমরা একটা নতুন জাতি সৃষ্টি হবে। এই জাতি কিন্তু প্রথম থেকেই ঝঞ্ঝা বিক্ষুব্ধের মধ্য দিয়ে, প্রতিবাদের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করেছে। আমার এক ভাই বলেছেন, মাতৃগর্ভে কিন্তু আমরা যুদ্ধ করে ঠিক আছে, কোটি কোটি শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু সৃষ্টি হয়, যুদ্ধ করে জিততে হয়েছে। আজকে আমরা পৃথিবীতে আসছি, তাও যুদ্ধ করছি। সুন্দর কথা বলছেন, আমার খুব ভালো লেগেছে যে প্রতিনিয়ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই জাতি কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি হাজার বছর ধরে। এটা আজকে নতুন কিছু না। আমরা বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ভারতের দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই জাতিকে দাওয়া রাখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা ওই বললাম, উর্বর মাটি থেকে উৎসাহিত যে চেতনা বোধ, এই চেতনা বোধ থেকে একটা জাতির জন্ম হয়েছে। এই জাতি কখনো পরাভব মানে নাই। যে কারণে 1971 সালে আমাদের ছেলেরা, আমাদের যে মুক্তিযোদ্ধা, আজকে যারা আমরা বাংলাদেশের বড় বড় কথা বলি, ঢাকার এলিট পিপলরা তখন মুক্তিযুদ্ধ করে নাই। ঢাকার বড় বড় রাজনীতিবিদদের সন্তানরা মুক্তিযুদ্ধ করে নাই। বাংলাদেশের গরিব গ্রামে গঞ্জে ছেলেরা সে সময় হাফ প্যান্ট পরে, গেঞ্জি গায়ে এবং লুঙ্গি পরে তারা অস্ত্র ধরে যুদ্ধ করেছিল। আর ঢাকায় যারা আজকে বড় বড় মুক্তিযোদ্ধার কথা বলেন, তারা 16 ডিভিশনের মুক্তিযোদ্ধা বেশিরভাগ। তারা মুক্তিযোদ্ধার সমস্ত অর্জনটাকে তারা কেড়ে নিয়েছেন, অথচ গ্রামের ছেলেগুলো চলে গেছে, কিন্তু তার স্ব ক্ষেত্রে চলে গেছেন। ওই মুক্তিযোদ্ধারা কোনো দাবি দাওয়া নিয়ে আসেনি কখনো। এই যে বৈষম্য, ওই 71-এর পর থেকে বৈষম্য সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা যারা মুক্তির দাবিদার 16 ডিভিশন,
এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি একটা বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে। ৭১ সালে মানুষ কেন যুদ্ধ করলো? একটা স্বাধীন ভাবে কথা বলবে, স্বাধীন মতামত দেবে, মানুষের মৌলিক অধিকার, বাক, ব্যক্তি, সংবাদপত্র, মানুষের বাসস্থান সব স্বাধীন থাকবে। মানুষের সুন্দর জীবনের জন্য একটা যুদ্ধ করেছে। সেই সুন্দর জীবন যখন আমরা দেখলাম ৭১ পরে, যে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর সমস্ত মানুষের চিন্তা চেতনাকে পুনর্জিত করে দিয়ে এক দলের শাসন ব্যবস্থা করলেন। সব দল বন্ধ, নিষিদ্ধ করে দিলেন। একটা দল থাকবে, সেটা বাদশাহ। আর সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র রাখলেন। হাজার হাজার সাংবাদিক বন্ধুরা বেকার হয়ে গেলেন। ঢাকায় ফল ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ক্ষুদ্র ব্যবসা দিয়ে জীবন ধারণ করার চেষ্টা করলেন। হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেলেন। এই যে মানবাধিকারের কথা বলছি আমরা, সেই সময় কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হলো। এবং সেই সময় আওয়ামী লীগ সরকার 20,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে। অনেকে 30,000 বলে। জাসদের তখন বিরোধী দল ছিল এই জাসদ, আজকে জাসদ নয়, সেই সময় জাসদ, এখন তো খণ্ড বিখণ্ড হয়ে গেছে। একমাত্র বিরোধী দল ছিল জাসদ, যে শেখ মুজিবের রাজনীতিকে চ্যালেঞ্জ করছিল সে সময়। এবং মৌলানা ভাসানীর নেতৃত্ব সেই লোকগুলোকে ধ্বংস করার জন্য তারা হত্যাযজ্ঞ চালালো। ইভেন কি আমাদের এই যে কমরেড আব্দুল হক, তোহা সাহেব, ওনাদেরকে আন্ডারগ্রাউন্ড তাকে পার্টি করতে হয়েছে। এবং সিরাজ শিকদারকে ধরে নিয়ে এসে তাকে প্রকাশ্যে গুলি করে দম্ভ করে শেখ মুজিব বলছিল, কোথায় সিরাজ শিকদার? এত বড় নেতাকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন শেখ মুজিবের মতো নেতা কিভাবে বলে? এটা নিঃসন্দেহে সে জাতীয় বড় নেতা। কত দম্ভক্তি তাদের মধ্যে, অহংকার তাদের মধ্যে। যখন মানুষের মধ্যে কোনো অহংকার আসে, দম্ভক্তি আসে, তখন তার পরিণতি খুব খারাপ হয়। এটি ইতিহাস। নির্মম পরিণতি আমরা দেখলাম। হাজার হাজার দুর্ভিক্ষে মানুষ মারা গেল সেই সময় 74 সালে। এই যে অবস্থায় শ্বাসরুদ্ধকর একটা অবস্থা ছিল, যারা সেই সময় তারা বুঝতে পারবেন, নতুন জেনারেশন রিয়েলাইজ করার মতো ক্ষমতা নাই যে কি ঘটনাগুলো সেই সময় ছিল। প্রতি মুহূর্তে শ্বাসরুদ্ধকর অবস্থা। লক্ষ্মী বাড়ি কাকে ধরে নিয়ে যাবে, লক্ষ্মী বাড়ি কার অত্যাচার করবে, হ্যাঁ, এইভাবে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে মানুষ অতিবাহিত হয়েছিল। এবং ওই যে অমোঘ সৃষ্টি, মানে প্রকৃতির অমোঘ নীতি যেটা বলে, দুনিয়াতে আল্লাহ পাক শাস্তি দেন। আমরা দেখলাম সে সময় একটা 15 আগস্টের পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে, সপরিবার নিহত হলেন। এবং তার পরবর্তী পর্যায়ে খন্দকার মোস্তাক সাহেব যখন ক্ষমতা আসলেন, জিয়া রহমান কিন্তু তখন ক্যান্টনমেন্টে চলে গেলেন। জিয়া রহমান ডিপটি চিফ অফ ছিলেন, খন্দকার মোস্তাক, তারপর তাকে চিফ অফ স্টাফ করা হলো। 3 নভেম্বর খালেদ মোশাররফ, আমাদের খালেদ মোশাররফ ভারতের একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা কূপ করলেন, কূপ করলেন। এবং পরে নিজেকে সেনাবাহিনী প্রধান ঘোষণা করলেন। মোস্তাককে ক্ষমতাচ্যুত করে আবু সারদ মোহাম্মদ সাহেবকে প্রধান সামরিক সম্প্রসারণ করলেন। এবং সেটার বিরুদ্ধে এদেশের মানুষ এবং সিপাহীরা বিদ্রোহ করলেন। সেই বিদ্রোহের নাম হলো 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। এই বিপ্লবটা কেন? ওই আধিপত্যবাদের বিরুদ্ধে এই বিপ্লবটা। কারণ কেন শেখ মুজিবকে দেশের সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল? কেনই বা জিয়া রহমানকে বন্দি দশা করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল? কারণ জিয়া রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম সোচ্চার কণ্ঠ হল জিয়া রহমান। এই জন্য এই সরকার চায় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের 3 দিকে ভারত। এই ভারত চায় যে আমাদের এই রাষ্ট্রটাকে তাদের একটা বাজার সৃষ্টি করবে। এই রাষ্ট্রের যে সম্পদ আছে, এই সম্পদ তারা তার নিজেদের সম্পদ মনে করবে। এবং তাই করেছিল। এই জন্য তাদের নতুন সরকার প্রতিষ্ঠা করা দরকার, যে সরকার তাদের তর্বিবাহ হবে, যে সরকার তারা নিজেদের সমস্ত স্বার্থ হাসিল করবে। যে কারণে আমরা দেখলাম জিয়া রহমান সাহেব যখন আসলেন, তখন বিরাট সংস্কার করলেন জিয়া রহমান সাহেব। উনি কি করলেন? এক দূরে শাসন ব্যবস্থার পরিবর্তে এদেশে বহু মতের বহু স্বাধীনতা দিয়ে গেলেন, বহু দূরে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা জিয়া রহমান করলেন। আর মানুষের ধর্মীয় অনুভূতি যেটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম সংবাদের সংবিধানের সঙ্গে সংযোগ করলেন, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা প্রবর্তন করলেন। এবং জিয়া রহমান সাহেব রাজনীতির ধারা সৃষ্টি করলেন, যে আমার যে পরিচয়। 73 সালে শেখ মুজিবুর রহমান যখন বললেন পার্লামেন্টে দাঁড়ায় যে আমরা আজকে থেকে বাঙালি জাতীয়বাদ হবে, আমাদের পরিচয় বাঙালি, তখন এই সন্তর আমার বাবা মানবেন্দ্র নারায়ণ সেদিন বলেছিল যে আমি তো চাকমা, আমি তো বাঙালি কিভাবে হবো? সেখানে শেখ মুজিব বলছে বাঙালি হয়ে যাও তোমরা। তো বাঙালি হয়ে যাও বললে তো বাঙালি হওয়া যায় না। চাকমা, গারো, হাজং, উপজাতি, প্রায় 54 উপজাতি আমাদের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, তাদেরকে আপনি তো ফেলে দিতে পারবেন না। যেভাবে পাকিস্তান আমাদের ভাষাকে কেন্দ্র করে
আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমাদের পুরোপুরিতে হত্যা করেছে, আমাদের আন্দোলন করতে হয়েছে মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য, তেমনি তাদেরকেও যদি রিপ্লাই করতেন, তারাও শান্তি বাহিনীর নামে বা পার্বত্য এরিয়ার নামে একটা আন্দোলন সৃষ্টি হতো। সেই আন্দোলনটা দমানোর জন্য জিয়া রহমান সাহেব বললেন যে আমরা এই টেরিটরির মধ্যে যারা বসবাস করি, এই সীমারেখার মধ্যে যারা বসবাস করি, বাংলাদেশে তাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি, বাংলাদেশি বাঙালি, বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশের চাকমা, গারো, হাজং, মণিপুরি, এটার পরিচয় আমাদের। এই পরিচয়টা জিয়া রহমান দিয়ে বললেন, এটা মারা গেছে বললেন যে আমরা সবাই সম্মিলিতভাবে একটা রেইনবো স্টেট তৈরি করব। বহু মত, বহু পথ, বহু বর্ণের মানুষকে আমরা একত্রিত করে, আমাদের যে অতি ইতিহাস রয়েছে এটাকে একত্রিত করে একটা মালা গাঁথলেন জিয়া রহমান সাহেব। সে মালাটার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদী মালা। এই মালার ভিত্তিতে জিয়া রহমান জাতিকে ঐক্যবদ্ধ করলেন, সমস্ত সমতল মানুষ এবং পাহাড়ি মানুষকে ঐক্যবদ্ধ করে জিয়া রহমান সাহেব বাংলাদেশের নতুন ধারা সৃষ্টি করেন রাজনীতি। উনি বলেন যে উন্নয়নের রাজনীতি হবে, কারণ ভারত আমাদের পানির 54 নদীর মুখ বন্ধ করে দিচ্ছে, বন্যার সময় সমস্ত পানি ছেড়ে দেয়, আমরা প্লাবিত হয়ে যায় বঙ্গোপসাগরের মতো। তো জিয়া রহমান বলেন দেশের যুদ্ধ করে পারা যাবে না, কৌশল করে আমাকে রাজনীতি করতে হবে। জিয়া রহমান সাহেব বললেন যে তোমরা খাল খনন করো, নিজে হাতে কোদাল নিয়ে সমস্ত আমাদের সাথে নিয়ে সমস্ত শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ছাত্র জনতাকে সাথে নিয়ে খাল খনন শুরু করেন জিয়া রহমান। স্বেচ্ছায় খাল খনন করে কি করে পানিটা ধরে রাখলেন বন্যার সময়, মানে ধরে রেখে শীতের মৌসুমে ওই পানি দিয়ে নতুন করে আবাদ চেষ্টা করলেন। এক ফসলের জমি জিয়া রহমান 3 ফসল আবাদ উৎপন্ন করলেন। এবং যে সময় আমরা দুর্ভিক্ষের দিনে বাংলাদেশ ছিল, বটমলেস বাস্কেট বলেছিল কিসিঞ্জার ভাই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, সেই বটমলেস বাস্কেট তলাবিহীন জুড়ে বাংলাদেশটাকে জিয়া রহমান একটা রপ্তানিযোগ্য বাংলাদেশ তৈরি করলেন। এখান থেকে চাল রপ্তানি করলেন জিয়া রহমান সাহেব। জিয়া রহমান রাজনৈতিক বিশ্বাসটা দেখেন যে ডিটারমিনেশন থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তারপরে জিয়া রহমান কি করলেন যে আমাদের যে ভারত, যে আমাদের 3 দিকে আছে, এটা সবচেয়ে বড় রাষ্ট্র ভারত। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ, এই বৈরী অবস্থা কি করা যাবে? জিয়া রহমান বলেন দক্ষিণ এশিয়া অঞ্চলগুলোর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করতে হবে। উনি সার্ক করলেন। সার্কের মধ্যে দিয়ে ভারতের একটা ভোট, ভুটানের একটা ভোট, নেপালের একটা ভোট, বাংলাদেশের একটা ভোট, বাংলাদেশের একটা ভোট, এইভাবে সার্ককে সে প্রতিষ্ঠা করবেন যাতে কারোর মাত্রবরি না থাকে, এখানে সবাই যেন সমান থাকে। এই জন্য জিয়া রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিল, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহদেশ। এটা করার পরে আন্তর্জাতিক বিশ্ব দেখলো যে জিয়া রহমান একটা লিডার, এই ক্যারিজমেটিক লিডার, এত সহজে সবকিছু করে ফেললেন। ইরাক যুদ্ধ হচ্ছে সে সময়, সমস্ত মধ্যপ্রাচ্যের যে আজকে আমার ভাইরা জানেন, মধ্যপ্রাচ্যে জিয়া রহমানকে ডেকে নিয়ে গেলেন, নিজে বলেন কি এই ইরাক যুদ্ধ থামানোর জন্য একটা কমিটি করবে, 1 সদস্যের কমিটি, আলকোস কমিটি। ওই 1 সদস্যের কমিটি জিয়া রহমানকে দায়িত্ব দিলেন। জিয়া রহমান সাহেব যুদ্ধ থামাই দিলেন। জিয়া রহমান সাহেব বললেন যে আমার তো দেশ গরিব দেশ, কিন্তু প্রচুর জনসংখ্যা আছে, আমরা যদি জনসংখ্যা রপ্তানি করতে পারি তাহলে আমার দেশ এক স্বনির্ভর হবে। জিয়া রহমান নিম গাছের চারা নিয়ে গেলেন বাদশাহ ফাহাদের কাছে, সৌদি বাদশাহের কাছে, যে গরিব দেশের রাষ্ট্রপতি আমি এই যে আমার গিফট নিয়ে আসছি, এটা কি করবো না, আরাফাত ময়দান লাগান, পানি টান দেন, দেখবেন যে কি অবস্থা হয়। আপনারা যারা গেছেন মধ্যপ্রাচ্যে বাস করতে চান, দেখেন আরাফাত ময়দান এখন কি মরুভূমির জায়গায় সবুজ অরণ্য হয়ে গেছে। আল্লাহ বিরাট, আল্লাহ পাকের বিরাট রহমত সেখানে, সব সবুজ অরণ্য, এক সবুজে আমরা সবুজের এসে বসবাস দেখে আসছি। জিয়া রহমান দেওয়ার পরে বাদশাহ বললেন যে তুমি কি চাও আমার কাছে? জিয়া রহমান আমি তো ভিক্ষা চাই না, আমি আমার দেশের যে জনসংখ্যা আছে এই লোকগুলোকে তুমি কাজে লাগাও, তুমি এই লোকগুলো যদি কাজে লাগাতে পারো, আমি এই লোকগুলো সারা বাংলা পৃথিবী প্রতিষ্ঠিত হবে, বিদেশি বৈদেশিক মুদ্রা আমার দেশে পাঠাবে, সচ্ছল হবে। আমার শক্তি জনশক্তি না, ভিক্ষাবৃত্তি জিয়া রহমান করা নাই। এই লোকগুলো সৌদি আরব পাঠানো শুরু করলেন, মধ্যপ্রাচ্যে পাঠালেন, এবং সারা পৃথিবীতে কিন্তু আমাদের রিমিটেন্স যোদ্ধা ভাইরা যে বললেন প্রবাসী এরা লক্ষ লক্ষ রিমিটেন্স আমাদের কাছে পাঠাচ্ছে। আজকে আমরা যে বাংলাদেশে একটা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে শেখ হাসিনা, তারপর ঠিক আছে বিকজ অফ রিমিটেন্স, বিশাল ব্যাপার আমাদের। এই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে হবে, কেন আমাদের দেশটাকে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায়? আমরা কি কারণে যুদ্ধ করছি দেশের মুক্তিযোদ্ধারা? তাদের চিন্তা ভাবনা কি ছিল? এই ৭১-এর চেতনায় কিন্তু আজকে বাংলাদেশে আসতেছে করে। আপনি দেখেন জিয়া রহমান সাহেবের এই অবস্থার সময় একবার জিয়া রহমান সাহেব সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে বললেন যে আওয়ামী লীগকে প্রোভাইড করতে হবে। এই আওয়ামী লীগ বাকশাল নামে যে দলটা ছিল সে বিলুপ্ত হয়ে গেল। জিয়া রহমান আওয়ামী লীগকে পুনর্বাসিত করলেন এবং নতুন আওয়ামী লীগের জন্ম হলো সে সময়। রেজিস্ট্রেশন মালিক উল সাহেব এবং রাজ্জাক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ হলেন। তোমরা আওয়ামী লীগ করো, আসো আমার সাথে ভোটে আসো।
এখন এইভাবে জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে, মুসলিম লীগ আজকে জামাত ইসলামের কথা বলেন, সমস্ত জামাত ইসলাম এবং গোলাম আজম সমস্ত কিছু ওপেন করে দিলেন জিয়াউর রহমান। আসেন সবাই, কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি হবে না, নিষিদ্ধ দল থাকবে না। জিয়াউর রহমানের সময় যে কমরেড তোহা, কমরেড আব্দুল হক সাহেব, সবুর খানের মতো মুসলিম লীগার, শাহজির মতো মুসলিম লীগার, জামাতের মতো লোকজনকে নিয়ে জিয়াউর রহমান পার্লামেন্ট করলেন, সবচেয়ে বড় পার্লামেন্ট, সবচেয়ে বড় বাংলাদেশের ভাইবল পার্লামেন্ট ছিল সেই সময়। সকল দলের লোক, সকল স্তরের, সকল মতামতের লোককে জিয়াউর রহমান পার্লামেন্ট করলেন। অর্থাৎ এই 79 সালের যে পার্লামেন্ট, এটা ঐতিহাসিক পার্লামেন্ট। এই পার্লামেন্টের পর বাংলাদেশে আসে নাই। তার হোক জিয়াউর রহমানের এই চিন্তা ভাবনা থেকে এই জিয়াউর রহমান প্রতি একটা নজর পড়লো যে এই একটা লিডার, জাতীয়বাদী চেতনার লিডার, তাকে কিভাবে ধ্বংস করা যায়। স্বাধীনতার যুদ্ধের ঘোষক, আবার দেশকে গড়ার জন্য এত চিন্তা ভাবনা তার, এত দৃষ্টিভঙ্গি তার, প্রায় 200 বছরে বাংলাদেশে কি হবে এই চিন্তা ছিল জিয়াউর রহমানের। এই চিন্তা ছিল জিয়াউর রহমানের যে বাংলাদেশে আমার যুব সমাজকে কিভাবে করব, এই মুক্তিযোদ্ধাদের কি করব, এই যে আমাদের ছাত্র এদের কি করাবো, তারপর আমাদের যে নারী সমাজ, বিশাল 50% নারী, আমরা নারীদের কিভাবে কাজে লাগাবে, গার্মেন্টস করলেন জিয়াউর রহমান। এই হি ইজ দ্য ফার্স্ট ম্যান, প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, যে এই দেশে গার্মেন্টস করে দেন। কাদের সাহেব যে আপনাদের রং করে মুসলিম লীগের ছিলেন, ওনার প্রথম তার দেশ গার্মেন্টস ছিলেন, প্রদান করে বিদেশে পাঠান। এই জিয়াউর রহমান প্রথম গার্মেন্টস যে এক্সপোর্টের গার্মেন্টস শুরু করলেন সে সময়। ম্যান পাওয়ার শুরু করলেন জিয়াউর রহমান, গার্মেন্টস রপ্তানি শুরু করলেন জিয়াউর রহমান। এই দেশ আসলে 2 সেক্টরে দেশ চালাচ্ছে এখন। দেশের যে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী কেন, এই 2 সেক্টরের কারণে। এই যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ দূরদর্শী থাকতে হবে। আপনি যে রাষ্ট্রনায়ক, আপনার তো শুধু চেয়ার দিয়ে বসে দেশ চালানোর বিষয় না, দেশকে কোথায় নিয়ে যাবেন, কোথায় পৌঁছাবেন, আপনি টার্গেট থাকতে হবে। জিয়াউর রহমানের সে টার্গেট ছিল। জিয়াউর রহমান টার্গেট ছিল বলে জিয়াউর রহমানকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। প্রায় 19টি কূ তাকে মোকাবেলা করতে হয়েছে, তাকে মারার জন্য 19 বার কূ হয়েছে। সেগুলো মোকাবেলা করে জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন এবং অল্প দিনই ছিলেন। জিয়াউর রহমান সাহেব একবার ছাত্রদের নিয়ে, মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে ভবিষ্যৎমন্ত্রী হিজবুর রহমান সফরে গিয়েছিলেন মৃত্যুর আগে। 1981 সালের 18, 19 এবং 20 জানুয়ারিতে গেলেন জিয়াউর রহমান সাহেব। আমি সেই সময় জাস্টিস সেক্রেটারি, আমরা গেছিলাম। তো জিয়াউর রহমান 19 জানুয়ারি বিচুতি সাহেব আমাদেরকে বললেন, মহাসচিব ছিলেন তখন ডক্টর বদরুল চৌধুরী সাহেব, বললেন যে তোমরা জাস্টিসের পক্ষ থেকে একটা, আজকে জিয়াউর রহমানের জন্মদিন, আমরা এই প্রথম শুনলাম জিয়াউর রহমানের জন্মদিন, কি করবো স্যার? বলে যে আপনি কাজ করো, আমি ক্যাপ্টেনকে বলছি কেক বানাই দেবে। কেক বানিয়ে দিচ্ছে, আমরা কেক কাটবো, এই অবস্থা। উনি ধমক দিলেন আমাদেরকে, খবর তোমার কোনো জন্মদিন হবে না। উনি অডিয়েন্সে বসা। পরে বিচুতি সাহেব বললেন যে আমরা শুভেচ্ছা দিচ্ছি আপনাকে। শুভেচ্ছা দিলেন, কিন্তু উনি শোনার পরে আমরা স্যার গান, জন্মদিনের গান টান করবো আমাদের ছেলেমেয়েরা। সমস্ত সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে এই গানগুলো তরঙ্গায়িত হচ্ছে সারা বাংলাদেশে। জিয়াউর রহমান একটা বক্তব্য করেন ওই দিন, ঐতিহাসিক বক্তব্য। আমি প্রায় বলি এটা। জিয়াউর রহমান বলেন যে এই ছেলেমেয়েরা তোমাদেরকে, বাংলাদেশে তোমার এদের ছেলে মেয়ে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা বিজয় পতাকা ছিনিয়ে নিয়েছি, আমরা তোমাদের যে সার্বত্র দিয়েছি, আমরা থাকবো না। তোমরা বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, তোমরা বাংলাদেশে থাকবে। তোমাদের কাছে এই দেশটা দিয়ে যেতে চাই, এই জন্য আমি কিছু কথা বলবো। জিয়াউর রহমান অঙ্গুলি হেলন করে বলে, ওই যে আলো দেখা যায়, ওইটা বাংলাদেশের দক্ষিণ তালপট্টি, আমাদের সীমানা। ওই দক্ষিণ তালপট্টিতে ভারতের পতাকা উঠছে। সমুদ্র পৃষ্ঠ 50-60 বছরের মধ্যে প্রায় নতুন বাংলাদেশ জাগবে, 50,000 বর্গ মাইলের। এই বাংলাদেশের দেশে রয়েছে আবার তেল এবং গ্যাস সম্পদ এবং খনিজ সম্পদ। আধিপত্যবাদী শক্তি, সম্প্রসারণবাদী শক্তি যারা আছে, তার আনাগোনা করছে আমাদের সম্পদকে লুণ্ঠন করার জন্য। এই সম্পদ দেওয়ার জন্যই আমাদের উপরে অত্যাচার হচ্ছে। যেহেতু সম্পদ আমাদের আছে, কাজে আমাদের উপরে আক্রমণগুলো আসবে। আমরা এতদিন ক্ষমতায় ছিলাম, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ করে দিয়েছি। সম্পদ এবং দেশ রক্ষা করার দায়িত্ব তোমাদের। তোমরা নিউ জেনারেশন, তোমাদের দায়িত্ব এটা। আমরা থাকবো না, তোমাদের দায়িত্ব। এবং জিয়াউর রহমান সাহেবের সেই ঐতিহাসিক ভাষণের পরে আমরা লক্ষ্য করলাম যে তার ভাষণটা আমার কাছে মনে হলো সেই সময় যে একটা ঐতিহাসিক বক্তব্য, শেষ বক্তব্য তিনি দিচ্ছেন জীবনে। তার জীবনের শেষ বক্তব্য উনি দিচ্ছেন এবং আবেগঘন একটা ভাষণ জিয়াউর রহমান সাহেব দিলেন, যার পরে ছেলে মেয়েরাও সব আবেগঘন পরিবেশে হয়ে গেল। এবং উনি ওদের কাছে ওয়াদা করলেন যে আমার সাথে ওয়াদা করো, এই দেশটা তোমরা রক্ষা করবে কিনা, আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে তোমরা সোচ্চার হবে কিনা, দেশটা রক্ষা করবে কিনা। সমস্ত ছেলেমেয়েরা একসঙ্গে তার সঙ্গে সমস্যাটা বললেন, এই দেশটাকে আমি রক্ষা করতে চাই, দেশের সম্পদকে রক্ষা করতে চাই, দেশের মানুষকে রক্ষা করতে চাই। তো জিয়াউর রহমানের 1981 সালের 19 জানুয়ারি ভাষণের পর 30 মে তাকে হত্যা করা হয়।
ওই ভাষণে তার শেষ সমাজ জনসম্মুখের ছাত্রদের ভাষণ, তারপরে তাকে হত্যা করা হয়। দেখেন এক একটা ঘটনা দেখবেন আর চিন্তা করবেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী পর্যায়ে জাতীয় নির্যাতন নেতৃবৃন্দ যারা আছে কিভাবে ধ্বংস করা হয়েছে। জিয়া রহমানকে হত্যা করা হলো, তারপরে জিয়া রহমান পরে আমাদের সাদ্দার সাহেব কিছুদিন ছিলেন, ইলেকটেড গভর্নমেন্ট হলেন, তারপর তাকেও ক্ষমতাচ্যুত করে এরশাদ সাহেব ক্ষমতা আসলেন। ওই ভারতীয় উনি এরশাদ কি ছিলেন আপনারা অনেকে জানেন, পাকিস্তান রিপেট্রেড আর্মি ছিলেন। তাকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানো পাকিস্তান থেকে, এরশাদ সাহেবকে নিয়ে গেল ইন্ডিয়া, প্রায় 4 বছর পর তাকে ট্রেনিং দিলেন। 4 বছর ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আর্মিতে ব্যাক করেছেন এরশাদ সাহেবের। তারপরে আমরা এরশাদ সাহেবের 2 বছর শাসন দেখলাম। এরশাদ পরে আন্দোলন হলো, 90-এর আন্দোলন আপনারা দেখলেন, ইতিহাসের বাকি আমাদের ছেলেরা আন্দোলন করলেন। এই আন্দোলনে কিন্তু একই ঘটনা ঘটলো, আবার জাতীয় শক্তির ক্ষমতা আনলো এবং বেগম জিয়ার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হলো এবং সেই সরকারকে আবার দেখলাম যে ঘায়ল করার সৃষ্টি করা হলো এবং 96 সালে একটা চরম জ্বালা করা বাংলাদেশে হলো। বেগম জিয়ার রাজনীতি, বিএনপি রাজনীতি ধ্বংস যাতে করা হয় চেষ্টা করা হচ্ছে। তার বেগম জিয়া সমস্ত দাবি দাম মেনে একটা নির্বাচন দিয়ে চলে গেলেন। আবার 2001 সালের নির্বাচন নিরঙ্কুশ ভাবে বেগম জিয়াকে বিএনপি নেত্রীকে ক্ষমতা বসালেন। সেটা সম্পন্ন করতে পারলেন না, কারণ ওই যে আধিপত্যবাদী শক্তির সাথে মাথা নত করেন নাই। যেখানে 111 বাংলাদেশ হয়েছে এবং 111 মাধ্যমে বেগম জিয়াকে উৎখাত করেছে ক্ষমতা থেকে, তাই নয় তাকে তার 2 সন্তানকে কিভাবে নির্যাতন করেছে আপনি জানেন। আমাদের তারেক রহমান সাহেবের প্রায় কোমর ভেঙে দিয়ে ফ্যানের সাথে লটকায় রাখা হয়েছিল। আরাফাত রহমান বাচ্চা ছিল, তা কিভাবে অত্যাচার করে তাদের উপর। এই যে তাদের উপর অত্যাচার গুলো হয়েছে, এই অত্যাচার গুলোর পরে বেগম জিয়াকে উপর আক্রমণ শুরু হলো, তার দলের উপর আক্রমণ হলো। 9 বছর 10 বছর অনেকে বাড়িতে বাড়া নাই, মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য যার যেখানে আছে। আমি কাল করে বলতেছিলাম এক জায়গায়, আমার একটা ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা শেখ হাসিনা নিজে বন্ধ করে ক্ষমতা এসে, প্রধানমন্ত্রী কিভাবে ব্যবসা বন্ধ করে। মানে এইভাবে বিএনপি নেতা কর্মীদের এমন কোন নেতা কর্মী নাই, মানে উপরের লেভেলে বলেন আর নিচের লেভেলে বলেন, তৃণমূল পর্যায়ে সমস্ত নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা চর্চিত করে দিচ্ছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এইভাবে করা হয়েছে। 2008 সালের নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন ছিল। এই নির্বাচনে বিএনপি যাবে না, নির্বাচনে জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দ সেই সময় বলছেন নির্বাচন চান, আমরা গণতান্ত্রিক অবস্থা রাখি, কিন্তু ম্যাডাম কিন্তু তখন বলছে যে নির্বাচনটা কিন্তু আসলে পাতানো নির্বাচন হবে। তাই তো হচ্ছে, আসলে নির্বাচন দেখেন পাতানো নির্বাচন হলো এবং সেই নির্বাচনের পরে 14 সালের নির্বাচন বলেন, 18 নির্বাচন বলেন, 24 নির্বাচন। একটা সরকার, ভারতের মতো একটা দেশের পররাষ্ট্র সচিব এসে আপনাকে নির্বাচন সাহেবকে বাধ্য করে নির্বাচন দেখা হলো। কি অবস্থা বাংলাদেশের? এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে স্বাধীনতা যে অর্জন করছে আমাদের সন্তানরা, সূর্য সেনারা, তাদের এই জিনিসটাকে রক্ষা করতে হবে আমাদেরকে। এবং এই রক্ষা করার জন্য 15-16 বছর মানুষ কিন্তু ধৈর্য ধরছে, এত অত্যাচারের ভিতরে ধরতে ধরছে। তাই কি হলো, আমাদের এই ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে গেল, কোটা আন্দোলন বলেন, বৈষম্য আন্দোলন বলেন, রাস্তায় নেমে গেল। ওরা তার হাসিনা ক্ষমতাচ্যুত করতে চায় নাই, ওরা অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে। বিনিময়ে কি দেখলাম আমরা, যে প্রায় 2000 ছেলে মেয়েকে তারা হত্যা করলো, শিশু 134 মেয়ে, কত শিশু বাচ্চা ছেলেদেরকে হত্যা করলো। কার নিষেধ দ্বারা আছে সেটা তামসা দেখতে অনেকে দেখা গেল না, হুমকি দিচ্ছে। তার মানে কি, এরা এখন সোচ্চার, ফ্যাসিস্ট এবং তার সমস্ত দোষর যারা আছেন এবং যারা তারা এই আমাদের বিভিন্ন জায়গায় আছে, এটা তো থাকতেই পারে, থাকবে, বিশেষ ছিল থাকবে, আওয়ামী লীগ থাকবে, সবই থাকবে, কিন্তু রাজনীতির একটা শিষ্টাচার থাকবে, একটা মানুষের ব্যবহার থাকবে, আচরণ থাকবে। আমি অন্যায় করলে ক্ষমা চাবো, ভাই আমার একটা অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাওয়া তো দূরে কথা, ডেসপারেট তারা। ভাই আপনি এভাবে একটা হাতে পথে একটা ছেলে, সোচ্চার ছেলে, তার তো কিছু চাওয়া পাওয়া ছিল না, কেন দিনে দুপুরে মারবেন আপনি? গুড়িকার মাথায় গুড়িকে তাকে দেখেন কিভাবে হত্যাযোগ্য চালালো। হ্যাঁ, সেটা আল্লাহ রহমান যদি বেঁচে আসে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি সবাই। আমাদের ম্যাডামও অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। হ্যাঁ, কিন্তু আমরা যদি মনে করি যে বাংলাদেশের, হ্যাঁ, ম্যাডামের জন্য আমরা দোয়া করি, অবশ্যই দোয়া করি, কারণ আমরা ম্যাডামের বাংলাদেশের অভিভাবক, বিএনপি চেয়ারপারসন শুধু না, কারণ বেগম জিয়ার সাথে রাজনীতি করার সৌভাগ্য আমার বেশি হয়েছে। আপনার জিয়া রহমান সাহেব পরে মানে ম্যাডামকে আনার পিছনে আমাদের একটা বিরাট ভূমিকা ছিল। বিচুকি সাহেব বলেন, ফেরদৌস সাহেব বলেন, বা আরো যারা লিডার ছিল, তাদের সঙ্গে আমাদের একটা ভূমিকা, আমাদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা ছিল, আমাদের ছাত্র দলের ভূমিকা ছিল, যুব দলের, আমাদের মহিলা দলের ভূমিকা ছিল। আমরা ম্যাডামকে বাসায় জোর করে নিয়ে আসছি পলিটিক্সে, আপনি আসতে হবে। উনি বলে আমার কিছুই নাই, 10 টাকা সঞ্চয় নাই, কোনো বাড়ি নাই, গাড়ি নাই, আমার কিচ্ছু না, করতে পারবো পলিটিক্স, মাপ চাই সে। আমরা বলছি ম্যাডাম আমরা তো শেষ হয়ে যাবো, আপনি না থাকলে, আমাদের নেতৃত্ব না থাকলে বিএনপি শেষ হয়ে যাবে, লক্ষ লক্ষ কর্মী শেষ হয়ে যাবে, বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির জায়গা ক্ষেত্র হবে, আপনাকে এটা মোকাবেলা করতে হবে, কেউ নাই।
এই কর্ম নেতা কর্মীদের রিকোয়েস্টে বেগম জিয়া রাজনীতিতে আসলেন এবং আমরা সেই সময় জাহাজের পক্ষ থেকে আপনারা জানেন 40 দিন পরে প্রথম প্রোগ্রাম করলাম শিল্পকলা একাডেমিতে। ম্যাডামকে নিয়ে আসলাম শিল্পকলা একাডেমিতে আসলেন। 1 দশকের গাজী মাহমুদ আনোয়ারের একটা স্ক্রিপ্ট ছিল জিয়া রহমান 71 থেকে 81, এটা স্ক্রিপ্ট ছিল। ওই প্রোগ্রামটা আমরা করলাম শিল্পকলা 40 দিনের পরে। এইপরে বেগম জিয়া আসি কিছু বলা শুরু করলাম। হঠাৎ করে মাসের সময় 16 ডিসেম্বর আমরা রমনায় প্রোগ্রাম করতে আসছে। ম্যাডামকে বললাম যে এই প্রোগ্রামে আপনি আসতে হবে না, আমাকে যাওয়া তো ঠিক হবে কিনা, আসলাম ম্যাম মানাতে হবে। কিন্তু আমাদের জাহাজের প্রোগ্রামে ম্যাডাম আসলেন এবং লক্ষ লক্ষ লোক হলো 1 ঘন্টা নোটিশের মাত্র এই রমনা ঘটনা আসলো। তারপরে বেগম জিয়া করেছে ভালো জিনিস। তারপরে আমরা 21 ফেব্রুয়ারিতে মনে করেন মাসেরও তখনের সাথে এই মুক্তা পাড়া কোমলা করে আমরা শহীদ বরকত গণশিক্ষা কেন্দ্র চালু করলাম। ওখানে বেগম জিয়া নিয়ে গেলাম। বেগম জিয়া প্রায় 50-60 হাজার লোকের মিটিংয়ে জনসভা বক্তৃতা করলেন। এইভাবে একটা মার্শাল ভাইয়ের বিরুদ্ধে তার একটা অবস্থান হলো, দৃঢ় অবস্থান হলো। এবং এই মানুষগুলো দেখার পরে বেগম জিয়ার ম্যাডামের প্রতি, ম্যাডামও যেমন মানুষের প্রতি ভালোবাসা আসলেন, ম্যাডামও বলে যে দায়িত্ব বলতে শিখেছে আমার দেশের প্রতি, মানুষের প্রতি, এবং উনি নেমে গেলেন সারা বাংলাদেশে। এই যে বেগম খালেদা জিয়া চেয়ারম্যান রাজনীতি একটা পর্যায়ে ছিল, আর বেগম জিয়া রাজনীতি বীজ থেকে তৃণমূল থেকে চলে আসেন উনি। এবং বেগম জিয়া তৃণমূল থেকে এসে বাংলাদেশের এমন এক পর্যায়ে চলে গেলেন, এখন শুধু বিএনপির চেয়ারপারসন না, মানবিক নেত্রী হিসেবে না, শুধু অভিভাবক বাংলাদেশের। আমাদের বাংলাদেশের অভিভাবক নাই এখন, আমাদের নেত্রী বেগম খালেদা কিন্তু বাংলাদেশের অভিভাবক। কেননা যখন এই যে আমাদের বিজয় আসলো 5ই আগস্টের সময়, বেগম জি একটা ভাষণ দিলেন, ছোট্ট ভাষণ দিলেন, বলে ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে, প্রতিহিংসা নয়। এই যে অত্যাচার করলো হাসিনা তার উপরে, বিএনপি নেতা বর্ষ করে গুম করলো, আয়না করে নিয়ে গেলো, মেরে ফেললো, হত্যা করলো, ইলাজকে দিয়ে কোমর পেট কেটে তাকে তার পাথর ঢুকে তাকে নিক্ষেপ করা হলো সমুদ্রে। কত নিষ্ঠুরতা তাদের মধ্যে। তারপরেও বেগম জিয়া তাদের বলেন যে আমি ভালোবাসার বাংলাদেশ চাই, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আসে সবাই মিলে আমরা কাজ করি। আমার একটা অভিভাবক সেটা প্রমাণ করছে, ওই দিনই প্রমাণ করছে। আমরা দোয়া করবো যে আজকের এই দিনে দেশের বেগম খালেদা জিয়ার জন্য, শহীদ জিয়ার জন্য, এবং হাদি যে অসুস্থ আছে তার জন্য, এবং আমাদের শত শহীদ যারা স্বাধীন যুদ্ধে অংশগ্রহণ করে তাদের জীবন দিয়েছে তাদের জন্য আমরা সবাই মাগফিরাত কামনা করবো। আমরা যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন, এবং আমরা তাদের জন্য কিন্তু আজকে কথা বলতে পারছি। আমরা যেখানে আসছি সেই শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এখন স্বপ্নের বাংলাদেশ দেখেন। এখানে যে আজকে ছাত্রদের আন্দোলন করছে, রাস্তায় গ্রাফিটি দেখেন, দেয়ালে লেখনি, কি লেখনি, ওই জিয়া রহমান রাজনীতি করছেন। পাহাড় সমতলে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, এক করতে হবে, প্রত্যেকের অধিকার আছে। এই রাজনীতি কিন্তু এখন এই ছেলেরা করে। এই যে ওয়ালে যারা দেখুন, এই জিনিসটি বলছে, এই যারা দেখুন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা কে বলছে? এরা বলছে, জিয়া রহমানের কথা বলছে। জিয়া রহমান রাজনীতিকে আজকে নিয়ে আসতেছে নিউ জেনারেশন। আমি মনে করি যে এই নিউ জেনারেশন যারা আছে তাদের সবাইকে এই রাজনীতিকে আনতে হবে। কারণ আমার দেশ বাংলাদেশ, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়বাদ, আমাদের চিন্তা চেতনা আমার দেশকে কেন্দ্র করে রাখতে হবে। আমার রাজনীতি আমার দেশের মানুষকে নিয়ে করতে হবে। এই যে জিয়া রহমানের স্লোগান, দেশ আমার, আমি আমার, আমি আমার পরিবারের, আমি আমার দেশের, আমার নাগরিকের, অর্থাৎ এই আমরা সবাই আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। এবং বিজয় দিবসে এটি হলো আমাদের প্রত্যাশা। আসেন, জিয়া রহমানের যে স্বপ্ন দেখছেন, শহীদদের যে স্বপ্ন দেখছেন, যে বাংলাদেশে গত 2000 ছেলে মেয়ে মারা গেলেন, তাদের যে স্বপ্ন ছিল, প্রায় 20 থেকে 25 হাজার এখনো আক্রান্ত হয়ে আছে। 2700 লোকের চোখ নাই, চোখে দেখতে পারে না, বাপ মাকে দেখতে পারে না, মানুষের আলো বাতাস দেখতে পারে না। এই ছেলে মেয়েগুলো আকুতি আমাদের দেখতে হবে। এই জন্য আমাদের এই ঋণ শোধ করার জন্য আমরা যারা এখানে আসি, এবং বাংলাদেশের যে রাজনীতি, সামাজিক কর্মসূচি, মানবাধিকার নেতৃবৃন্দ যারা আছেন, প্রত্যেকের উচিত হলো এতে রক্তের ঋণ শোধ করা। এবং ঋণ শোধ করতে গেলে দেশকে প্রথম টার্গেট করতে হবে, যে রাজনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, অন্য দেশ কেন্দ্রিক নয়। দেশের স্বার্থে, দেশের ভালো স্বার্থে এই জীবন, এই রাজনীতি হবে আমাদের এই উর্বর ভূমি থেকে উৎসাহিত যে চেতনাবোধ, দেশপ্রেম, এই রাজনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সত্যিকারের